নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। গত সপ্তাহ থেকে আমরা পাঠ করছি শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর রোমান্টিক উপন্যাস হলুদ বসন্ত। গতদিন আমরা আপনাদের উপন্যাসটির প্রথম পর্ব পাঠ করে শুনিয়েছি। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। তবে এই গল্প পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি ছোট্ট বিনম্র অনুরোধ। আমাদের গল্প পাঠ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে বুদ্ধদেব গুহর হলুদ বসন্ত দ্বিতীয় পর্ব। গাড়ি ভরা ঘুম, কামরা নিঝুম। শীতকালের রাত 4টে, অনেক রাত। কোনো ক্রমে পায়জামা পাঞ্জাবি পরে একটি বান্ডিলের মতো এসে হোলডল বিছিয়ে শুয়ে পড়েছিলাম। এখনো অনেকক্ষণ ঘুমোনো যাবে। কুপেতে আমি একা। ভিতর থেকে লক করে দিয়ে কম্বল মুড়ে ঘুম লাগিয়েছিলাম। লালগোলা প্যাসেঞ্জার চলেছে শীতে রাত ফোটা ভরে। রিকিঝিক রিকিঝিক, রিকিঝিকি রিকিঝিকি, রিকিঝিক রিকিঝিক। শুয়ে থাকতে থাকতে বুঝলাম একসময় ভোর হলো। চোখ মেললাম। বাইরে সোনালি রোদ আকাশময় সাঁতরে বেড়াচ্ছে। মনে হলো যেন এই সকালে কারোরই কোনো দুঃখে ডুবে মরার ভয় নেই। পায়ের কাছের জানলা দিয়ে এক ফালি রোদ এসে ধূসর কম্বলে লুটিয়ে পড়েছে। শিকারে টিকারে গিয়ে আমার যখন ভীষণ শীত করে, পাতার ঘরে কি কোনো ডাকবাংলোর চৌপায়ায় যখন একটি কি দুটি কম্বলেও শীত মানে না, ঠোঁট যখন ঠান্ডায় নীল হয়ে যায়, পায়ের পাতা দুটি হিমেল হাওয়ায় হিম হয়ে ফ্যাকাশে হয়ে আসে, তখন আমি নয়নার কথা ভাবি। নয়না শোনার ভাবনা তখন কোনো চিকন পাখির পালকের লেপের মতো আমার কম্বলের তলায় আস্তে আস্তে ছড়িয়ে যায়। আমার সমস্ত সত্তা উষ্ণ হয়ে উঠতে থাকে ধীরে ধীরে। তারপর আমার সমস্ত আমিত্বে একটি মসৃণ চিতাবাঘের চেকনাই লাগে। শীত কাকে বলে আমি ভুলে যাই। কিন্তু এই রেলগাড়ির কামরার সামান্য শীতে অত সব দরকার হয় না। এমনি শুয়ে শুয়ে রোদ দেখলেই গা গরম হয়ে ওঠে, ভালো লাগে। রানাঘাট বোধহয় এসে গেল। চা খেতে হবে। বার্থ ছেড়ে উঠে বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে নিলাম। পলাশে আসতে এখনো অনেক দেরি। চা খাবার পর আরো কিছুক্ষণ আরাম করা যাবে। রানাঘাট স্টেশনে চা নিলাম। কম্বল মুড়ি দিয়ে বসেই চা খেলাম। বেয়ারা এসে পেয়ালা পিরিচ নিয়ে গেল। এবার লম্বা দৌড় দেবে গাড়ি। গায়ের পাশের জানালাটি এবার খুলে দিলাম। উঠে বসলাম। বাইরে ভালো করে তাকালাম। খেতে খেতে ধান কাটা শেষ হয়ে গেছে। কোথাও কোথাও শীতের আনাজ লেগেছে। শিশির ভেজা সবুজ ঝোপে ঝাড়ে প্রজাপতি ফুরফুর করছে। শুকনো খেতে পাখির ঝাঁক একরাশ চঞ্চল ভাবনার মতো ছড়িয়ে পড়ছে, উড়ে যাচ্ছে। দূরে দূরে আম কাঁঠাল ঘেরা ছোট ছোট গ্রাম, কাছাকাছি ভ্যারেন্ডার বেড়া দেওয়া কাদা লেপা বাড়ি। পুকুর পাড়ে হাঁস প্যাঁকাচ্ছে। কোথাও খোঁটায় বাঁধা একলা ছাগল দার্শনিকের মতো একদিকে চেয়ে কত কি ভাবছে। বাঁশবনের ছায়ায় ছাতার পাখিরা পঞ্চায়েত বসিয়েছে। ছ্যা 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 করে পরনিন্দা পরচর্চা হচ্ছে। সেই নদীটি এলো। কি নীল জল! যতবার নদীটি পেরোই প্রতিবারই নতুন করে ভালো লাগে। ছিপছিপে নীল ব্যক্তিত্ব সম্পন্না নদী। গুমগুম 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 করে লোহার কড়িবর্গা পেরিয়ে রেলগাড়ি নদী পার হলো। পার হয়েই ছুটল। রিকিঝিকি 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 রিকিঝিকি। বাইরের আদিগন্ত আকাশ আর সোনালি রোদ্দুরে তাকিয়ে হঠাৎ আমার মনে হলো যেন দূরে রেলগাড়ির পাশে পাশে গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে কাল রাতের নীল বেনারসি পরে নয়না সোনা শুটি খেতে সর্ষে খেতে শাড়িতে ঢেউ তুলে তুলে ছুটে চলেছে। ওকে দৌড়লে যা সুন্দর লাগে! চিকিচুং চিকিচুং টাকা টাকা টিকিটং। গাড়ির তালের সঙ্গে তাল মিলিয়ে একবার ত্রিতালে, একবার কাহারবায়, আর একবার দাদরার ছন্দে নয়না আমার পাশে পাশে নীল বেনারসি পরে ছুটে চলেছে, যেন উড়ে উড়ে চলেছে। ওর পায়ের পাঁয়জোরের শব্দ শুনতে পাচ্ছি।
ওর কোমরের রূপোর চাবির রিংয়ের ঝুনঝুনি শুনতে পাচ্ছি। নয়না আমার সঙ্গে সঙ্গে চলেছে। হাওয়ায় ওর শাড়ি ফুলে ফুলে উঠছে, আঁচল দুলে দুলে উঠছে, চুল এলোমেলো হয়ে যাচ্ছে। দুলে দুলে হাওয়ায় ফুলে ফুলে ফুলের মতো ও কত কি যেন বলছে। হাওয়া আর চাকার শব্দ কথাগুলিকে নিয়ে কাপাস তুলোর মতো উড়িয়ে দিচ্ছে। শুনতে পাচ্ছি না কিছু, কেবল বুকের কাছে নয়নার অস্তিত্ব অনুভব করছি। আমার সবটুকু ভালো লাগা এই ভোরের রোদ্দুর হয়ে আকাশময়, মাঠময়, বিশ্বময় ছড়িয়ে গেছে। মনে হলো ট্রেনটার গতি কমে এলো। চাকাগুলো কুমিরের শীষ দেওয়ার মতো আওয়াজ করতে লাগলো। হঠাৎ দেখলাম নয়না নেই। নয়না আমার সঙ্গে আর দৌড়চ্ছে না। বীরনগরে পৌঁছে গেছে গাড়ি। বড় বড় সেগুন গাছ, সেগুন গাছের বন হয়ে আছে স্টেশনের দুপাশে। মনে হয় না নদিয়া জেলায় আছি, গোদাপিয়া শাল বা শালবনি বলে মনে হয়। ট্রেনটা দাঁড়িয়ে পড়ল। সেগুন বনের আড়াল থেকে প্যাকু প্যাকু করে সাইকেল রিকশার হর্ন শুনতে পাচ্ছি। প্ল্যাটফর্মে একটি বিতিকিচ্ছেরি বিনোতা বউ একটি নীল রঙা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ভেবেছে বুঝি নীল রঙা শাড়ি পরলেই নয়নার মতো সুন্দরী দেখাবে। সঙ্গে হলুদ শার্ট পরা নতুন বর, মাথায় টোপর। বীরনগরে ক্রসিং হবে, এখানে সিঙ্গেল লাইন। কৃষ্ণনগর থেকে ডাউন লালগোলা প্যাসেঞ্জার আসবে, তবে এই গাড়ি ছাড়বে। প্রতিবারই এমনি অপেক্ষা করতে হয় কোনো এক গাড়ির, যে গাড়ি আগে আসে। নয়না আমার সঙ্গে সঙ্গে আসছিল, একটু আগেও আসছিল। জানি না ও এখানে দৌড়ে আসছে কিনা। কি বলছিল ও শোনা হলো না। বলছিল হয়তো, রিজুদা, কাল আপনি না খেয়ে চলে এলেন বলে আমারও খাওয়া হলো না। অসভ্য, না খেয়ে চলে এলেন কেন? জানি না কি বলছিল। জানি না বীরনগরে আমাকে ও অপেক্ষা করতে বলেছিল কিনা। দরকার হলে, মানে ও এখানে আসবে জানলে আমি আজীবন অপেক্ষা করতে পারি। শুধু এই জীবনই বা কেন, অনেক জীবন। জানি না আমি আর ও একই সিঙ্গেল লাইনে এই লালগোলা প্যাসেঞ্জার দুটির মতো বিপরীত মুখে ছুটে আসছে কিনা। নয়না কিন্তু আমার সঙ্গে সঙ্গে একই দিকে ছুটছিল, আমার পাশে পাশে। সেই জন্যই ভয়। বিপরীত মুখে ছুটলে কোনো না কোনো শান্ত স্টেশনে আমাদের দেখা হয়ে যেতই যে, সে বিষয়ে নিঃসংশয় হতাম। কিন্তু ও একই দিকে ছুটছি বলে আমি হয়তো যখন ঘুমিয়ে থাকবো কামরাতে, ও হয়তো আমাকে পিছনে ফেলে কোনো অজানা স্টেশনের দিকে চলে যাবে, যার টিকিট আমার কাছে নেই। অথবা এই কানিন রেলগাড়ির কামরার মতো কোনো কামরা আমার ইচ্ছের বিরুদ্ধে, আমার অজানিতে হয়তো আমার নয়নার কাছ থেকে আমায় দূরে, বহু দূরে নিয়ে চলে যাবে। কোনো স্টেশনেই হয়তো আমাদের আর দেখা হবে না। বড় ভয় করে, আমার বড় ভয় করে। ঘন্টা পড়ল। ডাউন লালগোলা প্যাসেঞ্জার আসছে। নীল বেনারসি পরা কুৎসিত বউটি একটু হাসল। বরটি কি যেন বলল, তারপর বিড়িটায় একটি সুখ টান দিল। ওদের জীবনের আপ ট্রেন আর ডাউন ট্রেন বীরনগরের মতো কোনো পূর্ব নির্ধারিত স্থানে ক্রসিং করেছে। ওদের দেখে খুব ভালো লাগলো। ওরা হারিয়ে যায়নি, দুজনে দুজনকে হারিয়ে ফেলেনি। এমন সময় গুম গুম করতে করতে অন্য দিক থেকে ট্রেনটি এসে ওদের মুখ দুটি আমার চোখ থেকে মুছে দিল। একটি খয়েরি চলমান রেখা ধীরে ধীরে প্রশস্ত হয়ে থেমে গেল লাইনের উপর। আমার দাঁড়ানো কামরার তলা থেকে একটি ধপধপে বিড়াল লাফ দিয়ে নিচু প্ল্যাটফর্মে উঠল। দুষ্টুমি করে আমাকে একবার চোখ টিপল। তারপর শীতের রোদে আড়মোড়া ভেঙে আর এক লাফে প্ল্যাটফর্ম ছেড়ে সেগুন বনে লাফিয়ে নামল। দরজা খুলে মুখ বাড়িয়ে পিছনের মাঠ ভরা সোনালি রোদ্দুরে তাকালাম, এখনো আমার নয়না দৌড়ে আসছে কিনা তা দেখার জন্য। দেখলাম একটি সোহাগী নীলকণ্ঠ পাখি টেলিগ্রাফের তারের উপর বসে আনন্দে গদগদ গলায় আপন মনে কি যেন স্বগতোক্তি করছে, এবং খুশি খুশি রোদ ঠিকরানো ঠোঁটে মসৃণ পালক পরিষ্কার করছে। ওর গর্বিত মুখ দেখে মনে হলো এই নীল বেনারসি পরা নীলিবিলি পাখিকেও বোধহয় আমার মতো করে অন্য কোনো নীলকণ্ঠ পাখি এই রোদ্দুর মাখা সকালে ভালোবেসেছে। নইলে ওর মুখ নয়নার মতো অমন নিরালা নরম দেখাতো না। ভোরবেলা সামনের বাড়ির রেডিও থেকে মুহূর্তবাহী খোলদার খোল লাগলো যে দোলের ঘুম ভাঙানো সুর কানে এসে লাগলো। ঘুম ভেঙে গেল। হঠাৎ মনে পড়ল আজ দোল, আজ ছুটি।
ভোরবেলায় প্রথম এক কাপ চা খেয়ে অনেকক্ষণ ধরে নিপুণভাবে দাড়ি কামালাম। খবরের কাগজটা উল্টে পাল্টে দেখলাম। কাল অফিস ফেরতা একটি আনন্দবাজার তোল সংখ্যা কিনেছিলাম। সেইটে নিয়ে আরাম করে বারান্দার ইজি চেয়ারে মোড়ার উপরে পা তুলে মৌজ করে বসবো। তার আগে অত্যাচারী আগন্তুকদের হাত থেকে বাঁচবার জন্য আলমারি খুলে একটা ছেঁড়া পায়জামা ও পাঞ্জাবি বের করলাম। এমন সময় সুজয় ফোন করল। কিরে, কি করছিস? এদিকে আসবি না? আমি বললাম, অতদূর হেঁটে যাব কি করে? গাড়ি নিয়েই আয়। সাদা গাড়ি, রং দেবে ভীষণ। তুই কে রে একটা মস্তান যে বেছে বেছে তোর গাড়িকেই রং দেবে? কেউ নয় বলেই তো দেবে। যা যা, ইয়ার্কি মারিস না। দেখ, বিদেশে ঠান্ডায় গিয়ে পচে মরবো, কত বছর দোল খেলতে পারবো না কে জানে। এই আপাতত আমার শেষ দোল খেলা। আয় না বাবা, মা ইয়া পান্তুয়া বানিয়েছে, নয়না কুচো নিমকি বানিয়েছে। একটু পর পাড়ার সব ছেলেমেয়েরা দল বেঁধে আসবে, রমরমে কাণ্ড হবে। কলের ফেরুল বাড়ানো হয়েছে, এবার আমাদের ওয়াটার ফেস্টিভ্যালও খুব জমবে। আমার সর্দি হয়েছে, জল দিলে যাব না। ও বলল, আমাকে অত ইনকনসিডারেট ভাবিস কেন? হ্যাঁ, আমার ড্রয়ার ভর্তি সেলিন ট্যাবলেট আছে, ভিটামিন সি। আগে গোটা 2 খাইয়ে তারপর জল দেব। এমন সময় শুনলাম সুজয়ের পাশ থেকে কে যেন বলল, কে রে দাদা? ও বলল, রিজু। আসতে চাইছে না? না। তারপরেই নয়নার গলা শুনতে পেলাম, কি হে মশাই, আসতে পারছেন না? কেন যাব? বন্ধুদের সঙ্গে রং খেলবেন, পান্তুয়া খাবেন, নিমকি খাবেন, মজা হবে। আর কেন? আমার ওরকম চেঁচামেচি, বেশি হট্টগোল ভালো লাগে না। তো কিসে ভালো লাগে? একা একা তোমার সঙ্গে গল্প করতে। কোনো উত্তর দিল না ও। কি বুঝলে? হু মানে কি বুঝলে? যা বোঝার ঠিকই বুঝেছি। হঠাৎ টোকা খাওয়া টাকা কেন্নর মতো মুখড়ে গেলাম। আসলে আমার এই পাগলামি দেখে ও নিশ্চয়ই হাসে। বোধহয় বন্ধুদের কাছে আমার গল্প করে, অফ পিরিয়ডে বোধহয় আমাকে নিয়ে হাসাহাসি করে। সব বুঝি, মনে মনে লজ্জায় অপমানে প্রত্যাখ্যানে মরে থাকি। তবু বারে বারে ফিরে ফিরে ভিক্ষা পাত্র নিয়ে গিয়ে দাঁড়াই। কোনো পুঁজিপতির মতো নেহি হোগা চলো হাঁটো ইয়াসে বলে ও আমাকে তাড়িয়ে দেয়। মুখে কিছু বলে না, কিন্তু ওর নিস্পৃহতা দেখে বুঝতে পারি আর মরমে মরে যাই। কিন্তু পরক্ষণেই আবার লজ্জাহীনের মতো ভিক্ষা চাই। এই রিজুদা। কি? আসুন না বাবা। আমি গেলে তোমার ভালো লাগবে? বেশ কিছুক্ষণ কথার উত্তর নেই। তারপর বলল, আপনি জানেন না? না। তবে জানেন না? বলো না, ভালো লাগবে কিনা? আবার না, তোমাকে বলতেই হবে। আচ্ছা নাছোড়বান্দা তো আপনি। লাগবে, হলো তো। আপনি যেন কি, কোনোদিন কি বড় হবেন না? বড় হয়েছি বলেই তো এত যন্ত্রণা। অত আমি বুঝি না, তাড়াতাড়ি আসুন, আপনার জন্য বাদুড়ে রং গুলেছি। সুজয়দের বাড়ি গিয়ে যখন পৌঁছলাম তখন প্রায় 10টা। দেখলাম কুরুক্ষেত্র কাণ্ড বেঁধেছে। পাড়ার যত ছেলে মেয়ে সব ওদের বাড়িতে। নয়না একটা কালোর উপর লাল ফুলতোলা বাঁধনি শাড়ি পরেছে। দৌড়াদৌড়িতে শাড়ির প্রান্তে কালো মোটা সিল্কের সায়ার আভাস দেখা যাচ্ছে। মাথা, কপাল, শাড়ি, ব্লাউজ সব নানা রঙে রঙিন হয়ে গেছে। ওকে দেখে কোনো ইমপ্রেশনিস্ট আর্টিস্টের চলমান ছবি বলে মনে হচ্ছে। ও কাছে আসছে, দূরে যাচ্ছে, অন্য মেয়েদের সঙ্গে দলবদ্ধ হচ্ছে, আবার পরক্ষণেই দলছুট হচ্ছে। ওর পায়ের পাতা দুটি শ্রীরাধার পায়ের মতো সুন্দর, পাতলা সরু দুটি পাতা। ইচ্ছে করে ধরে থাকি,
মুখের সঙ্গে ঘষি। সুজয়ের বন্ধুরা মিলে আমাকে অতর্কিতে ও অন্যায়ভাবে জবরদস্তির সঙ্গে রঙে রঙে ভূত করল। তারপর ওকে বালতি বালতি জল ঢালল। সকলে মিলে ভিজে ঝোড়ো কাক। ওদের ছোট্ট লনটিতে আমরা গিয়ে বসলাম সবাই। মাসিমা পান্তুয়া পাঠালেন, সঙ্গে নিমকি, তারপর কফি। নয়নার বান্ধবীরা মিলে কোরাসে গাইল, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। দোলের দিনে প্রতিটি লোকই হেরে যাবার জন্য মনে মনে প্রস্তুত থাকে। বলবান লোক, কিশোরী মেয়ে, রূপসী বৌদি সেদিন যে কোনো ছোট ছেলে অথবা যে কোনো অবাধ্য দেওরের কাছে হেরে যাবার জন্য মনে প্রাণে হন্যে হয়ে থাকে। আমি যেমন অনুক্ষণ ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকি, এই একটি দিনে সবাইকে তেমনি পরনির্ভর দেখি। আমারও ইচ্ছা ছিল নয়নার কাছে সম্পূর্ণভাবে পরাস্ত হব। ভেবেছিলাম নয়না আমার খুব কাছে এসে যখন ওর সুন্দর সুরেলা আঙুল বুলিয়ে আমার সমস্ত সত্তাকে চাবি টিপে টিপে একটি উদ্বেল পিয়ানোর মতো বাজাবে, তখন আমি আমার স্বপ্নের খুব কাছাকাছি আসব, মুহূর্তিক যন্ত্রণায় নীল হয়ে যাব। কিন্তু নয়না কিছুই করল না, কাছে এলো, যথেষ্ট ব্যবধান রেখে আমার কপালে আবির দিল, পায়ে আবির ছুঁয়ে প্রণাম করল। আবির মাখা মুখে সুন্দর সুগন্ধি দাঁতে এক ফালি আশাবাদী রোদের মতো হাসল। তাতেই আনন্দে মরে গেলাম। ইচ্ছে করলে আশীর্বাদ করার ছুতোয় আমি ওকে কাছে টেনে আনতে পারতাম। ওর মুখকে আমার বুকে ঝড়ের রাতের ভয়ার্ত পাখিকে ঝাঁকড়া ঝাউ গাছ যেমন করে আশ্রয় দেয় তেমনি করে আশ্রয় দিতে পারতাম। জড়িয়ে থাকতাম থরথরানো শরীরলতাকে। কিন্তু কিছুই পারলাম না। যে আমি অনুক্ষণ ওকে কল্পনা করে কাঁদি, ওর সুরেলা শরীরকে স্বচ্ছন্দে কোমল নীতে বাজাই, ওর নুপুরের মতো নিবিড় নাভিতে কল্পনায় অনিঃশেষ মৃগ নাভির গন্ধ পাই, সেই আমি ওরই আঁচল থেকে এক মুঠো বেগনি আবির নিয়ে ওর মাথার উপরে উড়িয়ে দিয়ে বললাম, দিস ইজ দ্য সোবার ওয়ে। অন্য অনেক ছেলে নির্দ্বিধায় হয়তো যা করতে পারে, আমি তার কিছুই করতে পারি না। এমনকি আমি যতখানি ভালো নই, নয়নার কাছে এলে আমি তাই হয়ে উঠি। আমার সত্যি আমির চেয়ে অনেক সংযত। যে কামনার ছুরি অনুক্ষণ হ্যাক্স ব্লেডের মতো আমাকে চিরে চিরে চলে, ওর কাছে গেলে কোনো অদৃশ্য মন্ত্র বলে আমার সেই সমস্ত কামনা শীতল শামুকের মতো তুলতুলে শরীরের মতো বাইরের সংযমী আবরণের ভিতর মুখ লুকায়। আমি অনেকদিন নিজেকে শুধিয়েছি, এ কি নিছক ভণ্ডামি? নিজেকে মহান করে লোকের সামনে তুলে ধরার কোনো নীচ প্রচেষ্টা? ধার করে অন্য লোকের মার্সিডিজ গাড়ি চড়ার মতো এও কি কোনো সস্তা বড়লোকই? কিন্তু না, নিস্তব্ধ নির্জন বিকেলে অথবা কোনো হঠাৎ ঘুম ভাঙা রাতে নিজেকে বারবার শুধিয়ে এক জবাবই পেয়েছি, জুতো পায়ে যত ময়লাই মারাই না কেন, মন্দিরে যাবার আগে যেমন জুতো বাইরে ছেড়ে রাখি, নয়না সোনার কাছে এলেও জুতো পায়ে আসার কথা আমি ভাবতে পারি না। ওর কাছ থেকে চলে এলেই আবার জুতো পরে ফেলি, লোক ঠকাই, ময়লা মারাই, কামনার অক্টোপাসের সঙ্গে কর্কশ কুস্তি করি। নয়না সোনা আমার মন্দির। পাশের বাড়ির দেবদারু গাছে একটি কোকিল ডাকছিল, ফুর ফুর করে বসন্তের হাওয়া দিচ্ছিল, ভিজে পাঞ্জাবিতে গাটা শিরশির করে গায়ে কাটা দিচ্ছিল। এমন সময় সেই ছেলেটি এলো। প্রথম দিন থেকেই আমি দু চোখে একে দেখতে পারি না। নয়না যেন ওকে কি এক বিশেষ চোখে দেখে, কোনো বিশেষ কোণ থেকে। ছেলেটি ফর্সা, লম্বা, মিষ্টি মিষ্টি করে হাসে, পেটের কাছে একটি মাঝারি সাইজের নাদু, পান খেয়েছে, পায়জামা ও আর্দির পাঞ্জাবি পরেছে। গায়ের রং যে ফর্সা তা দেখানোর জন্য ইচ্ছে করেই বোধহয় পিঠের কাছে অনেকখানি ছিঁড়ে রেখেছে। নীতিশ, মনে পড়েছে, এর নাম নীতিশ সেন। সেদিন সুজয় আলাপ করিয়ে দিয়েছিল। কেন জানি না এতক্ষণ ধরে মনে মনে যে খুশির আলাপ করছিলাম, যে মহত্বের জোরকে গড়িয়ে গড়িয়ে ঔদার্যের মেরচাপ পরে এক মনে ঝনঝনে ঝালায় পৌঁছে দিয়েছিলাম, এক লহমায় তার সব শেষ হয়ে গেল। ঝনাত করে তার ছিঁড়ে গেল, ঢপ করে বায়ার মধ্যে হাত ঢুকে গেল। আমার সকালটাই মাটি হলো। নয়না এগিয়ে এসে আপ্যায়ন করে বলল, আসুন আসুন। ছেলেটি মাঝপথে দাঁড়িয়ে নয়নাকে আবির দিল, বেশ ভদ্রভাবেই দিল।
কিন্তু আমি নয়নার মুখ চেয়ে বুঝতে পারলাম যে নিছক সটি বাটা আবির কপাল ভেদ করে ওর আরও গভীরে প্রবেশ করল। আমার কানটা গরমে ঝাঁঝা করতে লাগলো, মাথার ভিতর ঝুনুক ঝুনুক করতে লাগলো রক্ত। এত খারাপ লাগতে লাগলো যে কি বলবো, মনে হলো ডেঙ্গু হয়েছে। গায়ে পায়ে ব্যথা, সারা গায়ে অবসাদ, বিরক্তি, মুখে বিস্বাদ। নয়না কি ছেলেটিকে ভালোবাসে নাকি? ছেলেটিও বোধহয় ভালোবাসে মনে হচ্ছে। এসব ব্যাপারে আমার মনে হওয়া মারাত্মক। এরকম মনে হওয়ার ক্ষমতা কোনো বেসুরের থাকলে সে কোটিপতি হয়ে যেত। আমার বারবার মনে হলো যা মনে হচ্ছে তা ঠিক। ছোটবেলা থেকে নয়না ছেলেটিকে চেনে। সুজয়দের মতে ওরকম ছেলে নাকি আর হয় না, ও নাকি আদর্শ ছেলে। তার মানে বুঝতেই পারছি, গুডি গুডি টাইপ, মানে ন্যাকা। খেকি কুকুরের লেজে তারাবাতি বেঁধে এইসব ছেলের দিকে লেলিয়ে দিতে হয়। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বাড়ির অবস্থা ভালো। শিলংয়ে কোন এক সাহেবী কোম্পানির চিফ অ্যাকাউন্টেন্ট, ওখানেই থাকে। দোল দুর্গোৎসবে কলকাতা চলে আসে প্লেনে, দিন কয় অন্তঃসলীলা চালিয়াতি করে চলে যায়। ঠান্ডা মাথায় আমি প্রতিপক্ষকে দেখতে লাগলাম, ষাঁড় যেমন বুল ফাইটারকে দেখে। কি বা এমন ছেলে? হতে পারে আমার চেহারাটা ভালো না, কিন্তু পৃথিবীতে চেহারাটাই কি সব? হতে পারে ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কিন্তু তা বলে আমিও কি ইঞ্জিনিয়ার নই? ও লিখতে পারে, ছবি আঁকতে পারে? পারে না। ও খালি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ও খালি টাকা রোজগার করতে পারে আর পাঙাশ মাছের মতো চোখ করে অন্য লোকের টাকার হিসাব রাখে। যাচ্ছে তাই, যাচ্ছে তাই। ও আমার মতো করে ভালোবাসতে পারে নয়নাকে? আমার মতো করে রাত্রি দিন নীরবে ও সোচ্চারে নয়নাকে মনে করে? কিছুই করে না। অথচ নয়না ভালোবাসে ওকে, আমাকে নয়। পায়ের কাছে এক মুঠো কচি দূর্বা ফস করে হ্যাচকা টানে টেনে তুললাম। নয়নাদের অ্যালসেসিয়ানটা গন্ধ শুকতে শুকতে আমার কাছে এলো। মনে মনে দাঁত কিরমিরিয়ে পড়লাম, গন্ধ গোকুল কুত্তা, আমার কাছে কেন? অনেক সুগন্ধ ওদিকে আছে, যাও না শালা। কেন এমন হয়, কেন এমন হলো জানি না। আমার সমস্ত খুশি, সমস্ত ভালো লাগা এক লহমায় বিষাদে ভরে গেল। পৃথিবীতে বিষাদ ছাড়া আর কিছু যে আছে তা চেষ্টা করেও মনে আনতে পারলাম না। কেউ কেউ দ্বিতীয় কাপ কফি খাচ্ছিল। নয়না নিজে হাতে এক কাপ কফি এনে আমাকে বলল, নিন। ও জানতো কফি আমি ভালোবাসি এবং ভিজা জামা কাপড়ে এক কাপ কফি না খাওয়ার কোনো কারণ ছিল না। তবুও কাছে এসে যে মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে প্রীতি ছড়ানো হাসি হেসে বলল, নিন ধরুন, সেই মুহূর্তে সব রাগ গিয়ে পড়ল ওর উপর। বললাম, খাবো না। ও বুঝতে পারল কোনো কারণে আমি অখুশি আছি। আরও কাছে এসে বলল, রাগ করেছেন আমার উপর? ওর মুখের দিকে না চেয়ে অন্যদিকে চেয়ে বললাম, রাগ করার কোনো কারণ তো ঘটেনি। তবু আমার মুখ চেয়ে ও ব্যথিত হলো। একটু চুপ করে থেকে বলল, খাবেন না সত্যি? আমি কোনো জবাবই দিলাম না। অন্য অনেকে সেখানে ছিল। আর কিছু না বলে ও কফিটা নিয়ে ফিরে গেল। একটুক্ষণ বসে থাকার পরেই আমার মনে হলো, আমার এখানে আর থাকবার কোনো মানে নেই। আর একটুও থাকা না থাকা সম্পূর্ণ অর্থহীন। আমার কাছে তো বটেই, নয়নার কাছেও। এবং অন্য কারো মতামত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। হঠাৎ উঠে পড়লাম। উঠে সুজয় ও মাসিমার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। নয়না গেটের কাছ অবধি পৌঁছে দিতে পর্যন্ত এলো। আমার উচিত ছিল যে একটা ভদ্রতাসূচক চলি অন্তত বলি, কিন্তু আমার রক্তের মধ্যে যে ভাবপ্রবণ জানোয়ারটা বাস করে সে নীরব রইল। দড়াম আওয়াজ করে অসভ্যের মতো দরজাটা বন্ধ করলাম। তারপর গাঁ গাঁ করে গাড়িময় কুৎসিত আর্তনাদ তুলে সোজা বাড়ি এসে পৌঁছলাম। ঘরে বসে চুপচাপ একেবারে একা একা অনেকক্ষণ পাইপ খেলাম। তারপর চান ঘরে ঢুকে শাওয়ার খুললাম। সমস্ত শরীরের রং লাল, নীল, বেগনি, সবুজ, রূপালী, সোনালি, সব রং অহংকারের মতো আমার অন্ধ আবেগের সঙ্গে গলে গলে পড়তে লাগলো। চানঘরের আয়নায় সেই সিক্ত পরিবর্তনশীল বহু রঙের রঙিন ছবি দেখে হঠাৎ নিজেকে মনে হলো এ কোন অনাদিকালের বহুরূপী। একে আমি নিজেও কোনোদিন চিনিনি। সাবান দিয়ে ঘষে ঘষে রং তুলতে তুলতে
হঠাৎ নিজের উপর নিজের খুব রাগ হলো, ঘৃণা হলো, নিজেকে মারতে ইচ্ছা করলো। এত খারাপ লাগতে লাগলো যে কি বলবো। মেয়েটিকে অমনভাবে বিনা কারণে ব্যথা দিয়ে এলাম, একটি কুৎসিত নোংরা একলোকা শুয়োরের মতো। ছি ছি ছি, নয়নাকে আমি অন্যায়ভাবে ব্যথা দিয়ে এলাম। ভারী খারাপ, আমি ভীষণ খারাপ। দমদম এয়ারপোর্টের রিসেপশন কাউন্টারের পাশের টেলিফোন বুথ থেকে ফোন করছিলাম। ডায়াল টোন শুনতে পেলাম। ঘটাং করে পয়সা ফেললাম। একবার পিছন দিকে তাকালাম। ইন্স্যুরেন্স কাউন্টারের ভদ্রলোক তখনও আমার দিকে অনিমেষ তাকিয়ে আছেন। হাতটা যদি ইচ্ছে মতো লম্বা হতো তো ওখানে দাঁড়িয়েই হাত বাড়িয়ে চটাস করে চড় মারতাম। মজা নাকি? পয়সা খরচ করে প্রিমিয়াম দেব আর উনি বলছেন ইন্স্যুরেন্স করবেন না। বলে কিনা ইনসিওরেবল ইন্টারেস্ট নেই। যদি নয়নার জীবনে আমার ইন্টারেস্ট না থাকে তো কার জীবনে আছে? তাছাড়া পলিসি তো করছি আমি। প্লেন ক্র্যাশে মরলে নয়না 2 লাখ টাকা পাবে। ওকে তো নমিনি করলাম মাত্র। ভদ্রলোক চশমার ফাঁক দিয়ে শুধলেন, রিলেশন। প্রথমে গম্ভীর হলাম, তারপর ভাবলাম গম্ভীর হয়ে থাকলে খারাপ কিছু ভাবতে পারে। কত রকম বদখত লোক আছে কলকাতা শহরে, তাদের কত শত মেয়ের সঙ্গে কত রকম সম্পর্ক আছে। পাছে এই রামগরুরের ছানা নয়না সম্বন্ধে খারাপ কিছু ভাবে। তাই হেসে ফেললাম, একেবারে এক গাল। বললাম, ভালোবাসি। ভদ্রলোক চশমার তলা দিয়ে আমায় দরদরিয়ে দেখলেন, বললেন, তাহলে কি লিখব, লাভার? আমি বাধা দিয়ে বললাম, না না। তারপর অসহায়ভাবে বললাম, কিছুই না লিখলে হয় না? ভদ্রলোক পেন্সিলটাকে 2 বার প্ল্যানচেটের মতো ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, ফিয়াসে। খুশি হলাম। ভয়ে ভয়ে বললাম, আচ্ছা, এই সব টেকনিক্যাল অসুবিধার জন্য আমি মরে গেলে টাকাটা পেতে কোনো ঝামেলা হবে না তো? উনি কনফিডেন্টলি বললেন, দেখবেনই তখন স্যার। ফোন করতে করতে ভাবলাম, বেশ বলল বটে, দেখবেনই তখন স্যার। মরে গেলে কোথায় থাকবো তা আমি কি করে জানবো? দেখতে পাবো কি না তাই বা কে জানে। আর দেখতে পেলেও অন্যায়ের প্রতিকার করতে পারবোই যে এমন কি কোনো গ্যারান্টি আছে? তবে মরে যাবার পর যাই হোক, মরবার আগের মুহূর্তটিতে তো আরামে মরতে পারবো, এই ভেবেই আশ্বস্ত হলাম। পাশের সিটের ব্যবসায়ী প্যাসেঞ্জার যখন কোমরে বাঁধা টাকার থলি নিয়ে হাউমাউ করে কাঁদবে, গর্বিত এয়ার হোস্টেসের যখন নাক দিয়ে খুকুমনির মতো জল গড়াবে, কন্ট্রোলে বসা পাইলট আর কো পাইলটের তলপেট যখন গুড়গুড়িয়ে উঠবে আষাঢ়ে মেঘের মতো, তখন একা আমি আরাম করে শুয়ে শুয়ে স্বপ্ন দেখব। 2 লাখ টাকায় নয়না অনেক কিছু করতে পারবে। একটি ছোট্ট লনওয়ালা বাড়ি, একটি আকাশী নীল রঙা স্ট্যান্ডার্ড হেরাল্ড। তারপর ও যাকে ভালোবাসবে তার জন্যও কিছু করতে পারবে। সেই ছেলে যদি পড়াশুনো করতে ভালোবাসে তাকে একটি মনোমতো স্টাডি করে দিতে পারবে। সে যদি শিকার করতে ভালোবাসে তাকে দামি দামি ডাবল ব্যারেল রাইফেল কিনে দিতে পারবে। আরও অনেক কিছু করতে পারবে যা নয়না করতে চায় এবং যা ও আমায় কোনো দিন জানতে দেয়নি। অত সামান্য প্রিমিয়ামের বদলে এমন একটি তৃপ্তি যে পাওয়া যাবে তা ভেবেই ভালো লাগছে। ফোনটা বাজছে, প্রায় 2 মিনিট হলো। এত সকালে বোধহয় কেউ ওঠেনি। বেয়ারা ধরল, বলল নয়না উঠেছে, চা খাচ্ছে। নয়না এসে ফোন ধরল। কি ব্যাপার এত সকালে? দমদম এয়ারপোর্ট থেকে ফোন করছি। কোথায় গেছিলেন? কোথাও যাইনি, এখন যাচ্ছি গৌহাটি, সেখান থেকে শিলং। বেড়াতে? না না, অফিসের কাজে। আগেই যখন বলেননি তখন পৌঁছেই খবরটা দিতে পারতেন। রাগ করো না, বিশ্বাস করো, গতকাল দিনে ও রাতে তোমাকে 3 বার ফোন করেছিলাম। তাই? আমি তো সবসময় বাড়ি ছিলাম। হয়তো ছিলে, কিন্তু তুমি একবারও ফোন ধরোনি। কে ধরেছিল? প্রথম 2 বার তোমার জামাইবাবু মানে দিলীপদা ধরেছিলেন, তারপরের বার ময়নাদি। আমি যখন কথা বললাম না তখন দিদি বললেন ঘোস্ট কল। নয়না রেগে গেল, বলল, কেন?
আপনি কি করেছিলেন? আমি কিছুই করিনি বা বলিনি, মানে বলতে পারিনি। আসলে আমার লজ্জা করছিল ভীষণ। লজ্জা করছিল কেন? মানে ভেবেছিলাম কিছু মনে করতে পারেন ওরা, কি কারণে আমি তোমাকে রোজ রোজ ফোন করি এই কথা নিয়ে আলোচনা হতে পারে। কেন ফোন করেন আপনি জানেন না? আমি জানি, আমি তো জানি। আমার জন্য ভয় নয়, ভয় তোমার জন্যে। তোমাকে পাছে ওরা কিছু ভাবেন, অথচ ভাবার তো কিছুই নেই। আমি কাউকে কেয়ার করি না। তারপর একটু চুপ করে থেকে বলল, আচ্ছা আপনি না বাঘ মারেন? বললাম, সে সাহস অন্য সাহস, সে অনেক সহজ সাহস। তুমি বুঝবে না কিসের ভয়, তা তুমি বুঝবে না। ও চুপ করে রইল। বললাম, শোনো, এক্ষুনি একটি 2 লাখ টাকার পলিসি করেছি, রসিদটা খামে করে তোমাকে পাঠালাম। আমার যদি কিছু হয় টাকাটা তোমার খুশি মতো খরচ করো, তোমাকে তো কিছুই দিতে পারিনি। ব্যাপারটার অভিনবত্বে ও বোধহয় রীতিমতো অভিভূত হয়ে পড়ল। অনেকক্ষণ কিছু বলল না। তারপর বলল, প্লেনে চড়লেই সকলে মরছে কি না? বললাম, একদিন না একদিন তো মরতেই হবে, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। তারপর ওর কাছে প্রতিবার বাইরে যাবার আগে যেমন করে ভিক্ষা চাই, তেমনি করে ভিক্ষা চাইলাম। আমাকে চিঠি লিখবে নয়না, অন্তত একটি চিঠি। চিঠি? আচ্ছা, একটা তো? আচ্ছা, একটা লিখব। উঠবেন কোথায়? পাইনউড হোটেলে উঠব, খুব চমৎকার হোটেল। তুমি গেছো শিলং? অনেক দিন আগে, ছোটবেলায় আমরা পিক হোটেলে ছিলাম। বললাম, ইস, আমরা দুজনে যদি একসঙ্গে যেতে পারতাম খুব মজা হতো না? হয়তো মজা হতো, কিন্তু কিছু কিছু মজা থাকে যা বাস্তবে হয় না, যা কল্পনায় করতে হয়। বললাম, জানি তা। কিছুক্ষণ পরে ও বলল, রিজুদা, আপনি একটা পাগল। সত্যি সত্যি ইন্স্যুরেন্স করেছেন? কেন করেছেন? আমি আপনার কে? বললাম, তুমি আমার কেউ নও, কিন্তু আমার মৃত্যুর পর হয়তো কেউ হবে। ও অস্বস্তি ভরা গলায় বলল, আপনাকে নিয়ে মহা মুশকিলেই পড়লাম আমি। শুনুন, খুব ভালো হয়ে থাকবেন, কিন্তু দুষ্টুমি করবেন না। রোজ আমাকে একটা করে চিঠি দেবেন। নয়নার গলাটা একটু ভারী ভারী লাগলো। বললাম, আমি নিশ্চয়ই দেব। তুমি দেবে তো? তোমার চিঠির অপেক্ষায় বসে থাকবো, কিন্তু তোমার যা খুশি লিখো, কিন্তু লিখো। একটা চিঠি তো? বেশ, এবারে ঠিক দেব, দেখবেন। তারপর বলল, ভালো লাগে না কি যে চলে যান না, না বলে কয়ে এমনি হুট করে। ভেবেছিলাম এই রবিবারে আপনাকে খেতে বলবো, মা অনেকদিন হলো আমায় বলছেন। কি করব বলো, অফিসের কাজ, না গিয়ে উপায় নেই। শিলংয়ে তো এখন বেশ ঠান্ডা হবে, ভালো করে গরম কাপড় টাপড় নিয়েছেন তো? ঠান্ডা লাগাবেন না কিন্তু। এমন সময় প্লেন ছাড়ার অ্যানাউন্সমেন্ট শুনলাম মাইক্রোফোনে। বললাম, নয়না, ছাড়ছি এখন, প্লেনে উঠতে হবে, চলি। ওপাশ থেকে নয়না তাড়াতাড়ি বলল, রিজুদা, ভালো হয়ে থাকবেন কিন্তু, চিঠি দেবেন। আচ্ছা। ফোন ছেড়ে দিয়ে প্লেনটি যেখানে টেক অফের জন্য রানী মৌমাছির মতো উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে সেদিকে দৌড়ালাম। দরজা দিয়ে বেরোতে গিয়ে একজন মোটা ভদ্রলোকের সঙ্গে ধাক্কা লাগলো। ভদ্রলোক মারেন আর কি, যেন আমারই দোষ। কিন্তু আমার এখন কারোর সঙ্গেই ঝগড়া করার ইচ্ছে নেই। হাত জোর করে থিয়েটারি ভঙ্গিতে বললাম, অন্যায় হয়ে গেছে, মাফ করুন। তারপর আবার দৌড়লাম। আমার পায়ে এখন খুরাল হরিণের বেগ। আমি এখন প্লেনের চেয়েও জোরে ছুটতে পারি। আমি নাচতে নাচতে দৌড়ালাম, আমি ভালো হয়ে থাকবো, আমি ভালো হয়ে থাকবো, আমি ভালো হয়ে থাকবো। প্লেনে উঠে গেলাম। সিঁড়ির মুখে পাকা এয়ার হোস্টেস বিজ্ঞের মতো বলল, গুড মর্নিং। আমি হাসলাম, বললাম, ভেরি গুড মর্নিং ইনডিড। মেয়েটি একটু ঘাবড়ে গেল। জায়গায় গিয়ে বসলাম। পাশে এক ছোকরা মিলিটারি অফিসার।
আমাদের বয়সেই হবে, সেকেন্ড লেফটেন্যান্ট। তাকে পাশ কাটিয়ে জানলার পাশে আমার সিটে বসলাম। ফকার ফ্রেন্ডশিপ বা অন্য কোনো প্রেশারাইজ প্লেনে চড়ার মানে হয় না কোনো। বাইরের শব্দ টব্দ কিছুই কানে আসে না, সাইলেন্ট পিকচারের মতো শুধু দেখা যায়। এর চেয়ে পুরনো ভাঙা ড্যাকোটা ভালো। পয়সা দিয়ে যে প্লেনে চড়েছি তা প্রতি মুহূর্তে বুঝতে পারা যায়। ধরফর গড়গড় করে, ক্ষণে ক্ষণে এয়ার পকেটে পড়ে বডি থ্রো দেয়, ডিগবাজি খেতে চায়, মানে প্রাণ এবং কান নিয়ে প্রতি মুহূর্তে লোফালোফি করে। বেশ ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স। তা নয় এ যেন এয়ার কন্ডিশন ঘরে বসে থাকা। প্লেনটা ট্যাক্সিং করছে, উড়ল, ব্যাস এবারে শোঁ শোঁ করে মেঘ ফুঁড়ে উপরে উঠল, মেঘকে নিচে ফেলে আরও উঠে গেল, তারপর সোজা মুখ করে গন্তব্যের দিকে চলল। পাকিস্তান আমাদের সঙ্গে নাক ঘষাঘষি করে ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো, কিন্তু আমাদের মতো প্লেন যাত্রীর লাভ হয়েছে বিস্তর। আগে প্লেন গৌহাটি যেত পাকিস্তানের উপর দিয়ে। এয়ার হোস্টেস ক্যানকেনে গলায় বলতো, উই উইল শর্টলি ফ্লাই ওভার দি রিভার পদ্মা। জানলা দিয়ে পদ্মার ছবি দেখতাম, চর জল অববাহিকা, গল্পে শোনা ভাটিয়ালি গানের পদ্মা, কল্পনার রাজকন্যা পদ্মা। কিন্তু এবছর পাকিস্তানের উপর দিয়ে যাওয়া চলবে না, গেলেই হয়তো কড়াক পিং করে দেবে। এখন প্রায় হিমালয়ের কোল ঘেঁষে যেতে হয় ভারতের মধ্যে মধ্যে, আর ভাগ্যিস যেতে হয়। তুষারমৌলি হিমালয়ের সে কি রূপ! বরফাবৃত চূড়ায় সকালের রোদ এসে পড়েছে। আজ যেন নাগাধিরাজের অভিষেক হচ্ছে। দার্জিলিং আলমোড়া থেকেও হিমালয় দেখা, আর এ একেবারে নাগাধিরাজের মুখের কাছে গিয়ে দেখা। এ দেখার তুলনা হয় না। কি সোনালি সুখ, কি সুন্দর! আমার নয়না সোনার চেয়েও সুন্দর। এ দৃশ্য না দেখলে জীবনে সত্যিই একটা দেখার মতো কিছু অদেখাই থেকে যেত। এয়ার হোস্টেস ব্রেকফাস্টের ট্রেটা নামিয়ে দিয়ে গেল, কানের কাছে ফিসফিসিয়ে শুধালো, চা না কফি? বললুম কফি। সামনে বসা গুজরাটি ভদ্রলোককে মেয়েটি শুধালো, ভেজিটেরিয়ান অর নন ভেজিটেরিয়ান? ভদ্রলোক সাবধানে এদিক ওদিক তাকিয়ে দেখলেন, তারপর প্রাইভেটলি শুধলেন, হুইচ উইল বি বেটার? তার মানে বুঝলাম বেচারার ডিম মাংস খাবার ইচ্ছে হয়েছে। মেয়েটি ফ্যাল করে তাকিয়ে রইল। ওর এয়ার হোস্টেসের জীবনে এমন তাজ্জব প্রশ্ন ও শোনেনি। আমার চোখে চোখ পড়তেই ইশারায় বললাম নন ভেজ। সঙ্গে সঙ্গে মেয়েটি পেশাদারি হাসি হেসে বলল, নন ভেজিটেরিয়ান। ভদ্রলোক যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, বললেন, দেন নন ভেজিটেরিয়ান প্লিজ। ব্রেকফাস্ট খেয়ে জমিয়ে পাইপটা ধরালাম। এখন খুব ভালো লাগছে। প্লেনে উঠেই প্রথম 15-20 মিনিট কেমন যেন অস্বস্তি লাগে। মাটি ছেড়ে, সাধের পৃথিবী ছেড়ে মনটা খুব দুখায়। এখন বেশ ভালো লাগছে। প্রপেলার দুটো নীল আকাশে হাওয়া কাটছে। পুজোর আর বেশি দেরি নেই। ধবধবে সাদা মেঘে সোনালি রোদ লেগেছে। পায়ের তলায় সুন্দরী পৃথিবী লুটিয়ে রয়েছে। ধুলো নেই, বালি নেই, স্টেট বাসের ধোঁয়া নেই, ধ্বংস করো, চলবে না এই বলে চিৎকার নেই। এখানে সব কিছুই চলবে। গান গাওয়া চলবে, কাউকে ভীষণভাবে ভালোবাসা চলবে। মানে এখানে জীবন ছাড়িয়ে এসেও বেঁচে থাকা চলবে। প্রপেলার দুটো ঘুরছে, নিশ্চয়ই গুনগুন করছে। ভিতরে বসে শোনা যাচ্ছে না। প্লেনের স্টার বোর্ড উইং এর একটা পাশে ছায়া পড়েছে। সাদা বরফের মতো কুচি কুচি জল জমেছে ধূসর পাখাটার গায়ে। যেন কোনো করুণ জাঙ্গিল উড়ে চলেছে। ভারী ভালো লাগছে। বেঁচে আছি বলে আনন্দ হচ্ছে। মরার কথা ভাবতেও ইচ্ছা করছে না। পৃথিবীটা এত সুন্দর জায়গা, এত কিছু কান ভরে শোনার আছে, চোখ ভরে দেখার আছে, আর এই একটি পাগল মন নিয়ে ভাবার আছে যে আমার মরতে ইচ্ছা করে না। আমি খুব ভালো আছি, ভালো হয়ে থাকবো। এসবে এখন অভ্যস্ত হয়ে গেছি। এই উত্তাপহীনতা, এই ব্যথা পাওয়া, এই নিজেকে ছোট করার সীমা লঙ্ঘন, এই সব কিছুতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি একটুও ভালো নেই। আমার মনে পড়ে না নয়না কোনো ব্যাপারে আমার অনুরোধ রেখেছে।
আমাকে কোনো অবকাশে অপমান না করেছে, আমার কোন আশাকে সে সফল করেছে? শিলং থেকে রোজ রাতে নয়নাকে আমি একটি করে চিঠি দিয়েছি। সকাল থেকে রাতে কি করলাম লিখেছি। রোজ শোবার সময় পার্স থেকে ওর ছোট্ট ফটোটি বের করে শুয়ে শুয়ে দেখেছি। ওর ছবির দিকে চাইলে মনে হয় না ও এরকম নিষ্ঠুর হতে পারে, এমন বিবেকহীন হতে পারে। রোজ শোবার সময় আমি ওর জন্য শুভকামনা করে ঘুমিয়েছি। কাজের অবকাশে, পাখি ডাকা দুপুরে, ঝাউবনে দোলা দেওয়া হাওয়ায় যখন রোদের বাঁকা ফালি এসে পড়েছে, পাইনউড হোটেলের কাঠের ফ্লোরের বিরাট ডাইনিং রুমের পর্দা দেওয়া জানলার পাশে বসে আমি একা একা লাঞ্চ খেয়েছি আর নয়নার কথা ভেবেছি। আমার সজ্ঞানে আমার চোখ খুলে নয়না যা পছন্দ করে না তেমন কোনো কিছুই যে আমি করতে পারি, এমন ভাবনাগুলোকে পর্যন্ত আমি ট্রাউজারের চোর কাটার মতো একটি একটি করে উপড়ে ফেলেছি। প্রতিদিন দুপুরে ও রাতে ম্যানেজারের অ্যাসিস্ট্যান্টের কাছে খোঁজ নিয়েছি আমার কোনো চিঠি এসেছে কিনা। তার সঙ্গে বসে ডাক বিভাগের নিরীহ কর্মচারীদের গাফিলতির তীব্র নিন্দা করেছি। ভেবেছি চিঠি না পাওয়ার জন্য তারাই দায়ী। হয়তো কিছুই লিখত না নয়না চিঠিতে, হয়তো লিখত সুদার টেবিল টেনিস টুর্নামেন্ট আরম্ভ হয়েছে, ওদের অ্যালসেসিয়ান কুকুর জিমের শরীর ভালো যাচ্ছে না, ওর পড়াশোনার চাপ চলেছে ইত্যাদি। ও যে কোনো দিন চিঠিতে আমাকে এমন কিছু লিখবে যা পরে ওর বিপদ ডেকে আনতে পারে তা আমি মনে করি না। তাছাড়া কোনো ব্যাপারে, বিশেষ করে ওর লেখা চিঠি দেখিয়ে ওকে ব্ল্যাকমেল করে ঠকানোর কথা আমি অন্তত মনেও আনতে পারি না। তাছাড়া ব্ল্যাকমেল যদি কেউ কোনোদিন আমাকে করতে চায় তা ওই করতে পারবে, কারণ ওকে কিছু বাকি রেখে আমি চিঠি লিখিনি। একজন সৎ বংশজাত ছেলে একজন সৎ বংশজাতা মেয়েকে কিছুই বাকি না রেখে ভালোবাসলে যেমন করে চিঠি লিখতে পারে তেমন করেই লিখেছি। এই চিঠিগুলির জন্য হয়তো ভবিষ্যতে অনেক নিগৃহীত হতে হবে আমাকে, অনেকে, এবং হয়তো নয়না নিজেও আমার গায়ে থুতু দেবে। আমার কি হবে তা নিয়ে কখনো আমি ভাবিনি, কারণ আমার ভালোবাসায় কোনো মেকিটা ছিল না, আজও নেই। ও যদি আমার উজাড় করা ভালোবাসার প্রতিদানে আমায় আরো শাস্তি দিতে চায় তা দেবে। আমার অধিকার বোধহয় শাস্তিতেই, পুরস্কারের ভাগ্য করে তো এ জন্মে জন্মায়নি। কিন্তু আমি তো ওর কাছে প্রেমপত্র প্রত্যাশা করিনি। শুধু ও কথা দিয়েছিল যে একটা চিঠি দেবে, 5টা নয় 10টা নয়, মাত্র একটা চিঠি। সেই প্রতিশ্রুত একটিমাত্র চিঠিও আমাকে দেয়নি। আসলে আমিও যে একটা মানুষ, একটা রক্ত মাংস শরীর হৃদয়ের মানুষ, তা বোধহয় নয়না কোনো দিন ভেবে দেখেনি। আমি কি ব্যর্থ প্রেমিক? হয়তো ব্যর্থ। আমি ব্যর্থ কারণ আমি নিজেকে সার্থক করতে পারিনি। কিন্তু তা বলে প্রেম কখনো ব্যর্থ হয় না। কারো প্রেমই কোনো দিন ব্যর্থ হয়নি। আমি সব সময় বুঝি, ভাবি, মনে রাখি যে আমি একটি সামান্য ছেলে, একটি সামান্য ইঞ্জিনিয়ার রিজু বোস। আমার গর্ব করার মতো জীবনে আর কি বা ছিল? না চেহারা, না গুণ, না অন্য কিছু। আমার মতো অনেক অকাল কুষ্মাণ্ড ছেলে কলকাতার পথে ঘাটে আকছার ঘুরে বেড়ায়। আসলে আমার সর্বস্ব দিয়ে নয়নাকে ভালোবাসার আগে আমার কোনো পরিচয়ই ছিল না। আমি একটি নেগেটিভ এন্টিটি ছিলাম। কিন্তু এখন আমি একজন মহৎ মানুষ। প্রেম আমাকে অনেক কিছু দিয়েছে যা আমার কোনো দিন ছিল না, যা কোনো দিন আমি অন্যত্র পেতাম না। নয়না আমাকে কিছুই দেয়নি এত বড় মিথ্যে কথাটা বললে আমার পাপ হবে। নয়না আমাকে যা দিয়েছে তার ঋণ শোধ করতেই আমার আবার এই পৃথিবীতে আসতে হবে, কিংবা হয়তো গত জন্মেও কিছু ঋণ ছিল, সে বোঝাই এখন হালকা করছি। কিন্তু এও তো সত্যি, নিজের কিছু মাত্র না হারিয়ে নয়না আমাকে যা দিতে পারত তার কিছুই ও দেয়নি। নয়না সে কথা আমার চেয়েও ভালো করে জানে। তবু ওর যদি বুদ্ধি বলে কিছু থেকে থাকে, যদি মন বলে কোনো পরিশীলিত বস্তু থেকে থাকে, তবে একদিনও বুঝবে, যার বুকেই শুয়ে থাকুক না কেন, রিজু বোসের মতো করে আর কেউ এ জন্মে ওকে ভালোবাসতে পারবে না, পারেনি। একদিন না একদিন এই সত্য তার কাছে প্রতিভাত হবেই। ভুলে থাকার চেষ্টা করি, সব সময় চেষ্টা করি, কিন্তু ভারী দেখতে ইচ্ছা করে ওকে, বড় কথা বলতে ইচ্ছা করে, মনটা পাগল পাগল করে। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব শাসন করি, বলি, কলকাতার শহরে নয়না পেঁচি ছাড়া কি আর মেয়ে নেই? তোমাকে কি আর কেউ ভালোবাসতে চায় না? চায়নি কোনোদিন?
তক্ষুনি যে আমি মনকে শাসন করে সে আমি ভীষণ ধমকে দিয়ে অন্য মনকে বলে, ইডিয়েটের মতো কথা বলো না, নয়না নয় নাই, নয়নার অভাব অন্য কাউকে দিয়ে পূরণ হয় না। আসলে এই ছুটির দিনগুলোই জ্বালায়। এই নিম গাছটায় ঝুরু ঝুরু হাওয়া দেয়, স্থলপদ্ম গাছের সারিতে রোদের আঁচ লাগে, রঙ্গনেদের ডালে মৌটুসি পাখি এসে কিসকিস করে কথা বলে। অমনি ভিতরের পাগলটা গারদ ভেঙে বাইরে আসতে চায়। আমাকে চিঠি না লিখে ও যা অন্যায় করেছে তার কোনো ক্ষমা হয় না। প্রতিজ্ঞা করেছিলাম ওকে ভুলে যাব, অন্তত 1 মাস ওর সঙ্গে কোনো সংস্রব রাখবো না। মানে ভেবেছিলাম ওকে একটু টাইট দিতে হবে। কিন্তু শিলং থেকে ফিরেছি মাত্র 5 দিন। ফিরে আসার পর এই প্রথম ছুটির দিন, কিন্তু আর প্রতিজ্ঞা রাখা হয়ে উঠল না। ভাবলাম একটা টেলিফোন করি না নয়নাকে, এবারের মতো ক্ষমা করে দিই। যেতেও পারতাম ওদের ওখানে, কিন্তু একা একা কথা বলতে পাই না। সুজয়টা খেলার আলোচনা করবে, কোন প্লেয়ার কোন টিমে গেল, এই সিজনে কে কটা গোল দিল, এখনো সেই কলেজের ছেলেই রয়ে গেল। মাসিমা তার 9 দেওরের সেজে ছেলে দুর্গাপুরে কিভাবে অ্যাক্সিডেন্টে মারা গেল তার গল্প করবেন। নয়নার মুখের দিকে ভালো করে একবার তাকাতে পর্যন্ত পারবো না। ওদের মুখের দিকে চেয়ে চেয়ে কথা শুনতে হবে, মাথা নাড়াতে হবে, তারপর চা কফি খেয়ে আগে গড়গড় করতে করতে চলে আসতে হবে। তার চেয়ে ফোন করাই ভালো। ফোনটা নয়নাই ধরল। ইস, কি বরাত আজ। হ্যালো, কে? আমি নয়না বলছি। কে, রিজুদা? হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলবো না। বারে, তাহলে ফোন করা কেন, ছেড়ে দিই বলে হাসল। রাগে আমার গা জ্বালা করতে লাগলো। ও আবার বলল, কেন কথা বলবেন না কেন? কেন, তুমি জানো না? না, কি হয়েছে, কবে এলেন আপনি? তা দিয়ে কি হবে? আপনার সব চিঠি পেয়েছি, প্রতিটি চিঠি দারুণ হয়েছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে এত ভালো লেগেছে যে মা এবং দাদাকেও দেখিয়েছি। কি করেছ? চিঠিগুলি মাকে এবং দাদাকে দেখিয়েছি। তুমি না প্রতিজ্ঞা করেছিলে আমার চিঠি কাউকে দেখাবে না? করেছিলাম, কিন্তু এই চিঠিগুলো দারুণ ভালো হয়েছিল। এদের বেলা ওইসব প্রতিজ্ঞা টতিজ্ঞা খাটে না। সুমিতাকেও দেখিয়েছি। কিছু বলার নেই, অনেকক্ষণ চুপ করে রইলাম। কি হলো, কথা বলুন। তুমি আমাকে চিঠি দাওনি কেন? ও খুব ক্যাজুয়ালি বলল, আর বলবেন না, জানেন একদিন মনেও পড়ল, কিন্তু খামটাম ছিল না, লিখবো লিখবো করে আর হয়ে উঠল না। আর কি বা লিখতাম, লিখিনি, ভালোই হয়েছে, পড়ে আপনি হয়তো হাসতেন। কি আর বলবো, সত্যি বলার কিছুই নেই, চুপ করে রইলাম। নয়না বলল, তারপর খুব তো বেরিয়ে এলেন। হ্যাঁ, বেড়াতেই তো গেছিলাম কিনা। শিলংয়ে উঠতে যা বমি হয়, ভদ্রলোক শিলংয়ে যায়? বমি হয়? সে কি, আপনি কি মেয়ে নাকি? ভীষণ রাগ হলো। বললাম, মানে মেয়ে নাকি মানে কি? ট্রাক ট্রাক সন্ডা সন্ডা মিলিটারির জওয়ানগুলি গলগল করে সারা রাস্তা বমি করতে করতে যায় যে, তারাও বুঝি মেয়ে? নয়না হাসতে হাসতে বলল, তা জানি না, কিন্তু খুব হাসি পাচ্ছে। আচ্ছা, আপনি দোলনা দুলতে পারেন? দোলনায় আবার ছেলেরা চড়ে নাকি? বলুন না, পারেন? না, আমার গা গোলায়। ছি, লোককে বলবেন না, লোকে হাসবে। একটু থেমেই বলল, থাক থাক, বাজে কথা থাক, এই একটু আগে আপনার কথা ভাবছিলাম। বললাম, আমার কি সৌভাগ্য। হ্যাঁ সত্যি, আপনার বন্দুকটা নিয়ে একবার আমাদের বাড়ি আসবেন? কেন, পাগলা কুকুর বেরিয়েছে নাকি? না না, পাগল কুকুর টুকুর নয়, টিকটিকি। মানে মোটা মোটা বিচ্ছিরি কুমিরের মতো গাটা, কালো দেখতে। কোথায়? আমার বাথরুমে, দেওয়ালে। এমন ভয় দেখিয়েছে না আজ সকালে। সকালে বেসিনের সামনে দাঁড়িয়ে চোখে জলের ঝাপটা দিয়ে যেই মুখ তুলেছি, দেখি আয়নার নিচ থেকে একেবারে আমার নাকের সামনে উকি মারছে।
চমকে উঠে এমন চিৎকার করেছি যে মা দৌড়ে এসেছেন। পার্টিকুলারলি এই একটা টিকটিকিই খারাপ, যেমন দেখতে তেমন স্বভাব। বললাম, আমার মতো? ও সিরিয়াসলি বলল, না না, ঠাট্টা নয়। এমন গোল্লা গোল্লা চোখে তাকায় না, চান করার সময়ও ভয় দেখায় জানেন। অন্য সাদা টিকটিকিগুলো কিছু করে না, ভালো, বেশ মেয়েলি স্বভাবের, কিন্তু এইটা একটা জংলি, পুরুষ পুরুষ। তারপর একটু থেমে বলল, আসবেন বন্দুকটা নিয়ে? টিকটিকি মারতে বন্দুক লাগে না, এয়ার রাইফেলেই কাজ হবে, কিংবা গিয়ে হাতে ধরে পকেটে পুরেও নিয়ে আসতে পারি। ইস, ঘেন্না করবে না? ঘেন্না? ঘেন্না করবে কেন? এমন একজন ভাগ্যবান ভদ্রলোক। কেন কেন ভাগ্যবান কেন? তা জানি না, তবে আমার খুব ইচ্ছা করে আমি তোমার চান ঘরের টিকটিকি হই। কেন? পরক্ষণেই মানে বুঝতে পেরে বলল, ইস, কি খারাপ আপনি, ভারী ভারী খারাপ হয়েছেন। সত্যি সত্যি আপনি টিকটিকিটার মতোই জংলি, ছি। অনেকক্ষণ চুপ করে থাকলাম। ও সামনে থাকলে সর্বাঙ্গীন লজ্জায় লাল হয়ে ওকে কেমন দেখায় দেখতে পেতাম। বললাম, তুমি কেমন আছো? ভালো, খুব ভালো। আপনি কেমন আছেন? ভালো। শিলংয়ে ভালো হয়েছিলেন তো? কেন, তুমি বললেই কি ভালো হয়ে থাকতে হবে? বারে, আমি তো তা বলিনি। তোমার কথা আমি কেন শুনবো? তুমি আমার কোনো কথা শোনো? আচ্ছা, এবারের মতো ক্ষমা করুন, দেখবেন এবার থেকে আমি আপনার সব কথা শুনবো। শেষ হলো হলুদ বসন্ত দ্বিতীয় পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের এই পর্বটি কেমন লাগলো আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু। গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।